কনসেপচুয়াল একদমই কনসেপ্ট খুবই কম আছে। পল্লব দত্ত, যারা অনেকেই আর একটু বেশি করে পড়ে এসছো, ইনক্লুডিং কয়েকজন হয়তো উত্তর দিয়েছো এই কোশ্চেনের নয়, অন্যান্য কয়েকটা কোশ্চেনের একটু যারা পড়ে এসেছো, কিন্তু তাদেরও বেসিকের অনেক প্রবলেম। ঠিক আছে, তো আজকে জাস্ট বেসিক্স থেকে আমি কিছু কোশ্চেন অ্যান্সার করছি এবং সেটা বোঝার চেষ্টা করছি সিম্পলি। ফার্স্ট হচ্ছে, মনে রাখবে যে কোয়ান্টাম মেকানিক্স ইজ ভ্যালিড ইন ক্লাসিক্যাল রেঞ্জ অলসো। ঠিক আছে, আমরা কিছু এক্সাম্পল করি। তো তোমাদের যা একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিলাম যে কোন রেঞ্জে আমরা কোয়ান্টাম, কোন রেঞ্জ বা কখন আমরা কোয়ান্টাম মেকানিক্যাল প্রপার্টি গুলো দেখতে পাই, প্রপার্টিজ গুলো আমরা দেখতে পাই বা অবজার্ভ করি। ঠিক আছে, বা সেগুলো প্রমিনেন্ট হয়ে ওঠে। তাহলে কথা হচ্ছে যে কোয়ান্টাম মেকানিক্যাল প্রপার্টি গুলো কি কি, 1 2 3 করে কি কি প্রপার্টি আছে। ঠিক আছে, তো 1 নম্বর হচ্ছে, আমরা যখনই কোয়ান্টাম কথাটা ব্যবহার করছি এর মধ্যেই একটা উত্তর লুকিয়ে আছে। মেকানিক্সে আমরা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্সের ফার্স্ট যেটা আমরা ধরে নিই, যেটা হচ্ছে ধরো ক্লাসিক্যাল মেকানিক্সে একটা পেন্ডুলাম দুলছে বা কোনো একটা আমি হচ্ছে একটা পার্টিকেলকে তাকে হচ্ছে আমরা একটা কোনো ফোর্স দিচ্ছি, সেই ফোর্সের জন্য তার হচ্ছে কিছু অ্যাক্সেলারেশন হয়েছে। ঠিক আছে, এফ ইকুয়াল টু এম এ প্লাস মাইনাস, আমি প্লাস দিলে একরকম হবে, মাইনাস দিলে। ঠিক আছে, তো এই বৈশাখী 10 মিনিট বাদে কেন? তো আমরা এই যে ফোর্স এবং এম এ যে এই যে ইকুয়েশন আমরা জানি, সেটা আমরা কি জানতাম যে এতদিন পর্যন্ত লিনিয়ার। তার মানে হচ্ছে আমি যতটা ফোর্স দেব অ্যাক্সেলারেশন সেই অনুপাতে বাড়বে। ঠিক আছে, এবং এর যে কাইনেটিক এনার্জি যেটা গেইন হবে সেটা হাফ এম ভি স্কোয়ার, যেটা সেটাও হচ্ছে কি হবে উইথ সমানুপাতিক। আমি যতটা ফোর্স দেব আমার ঠিক ততটা কাইনেটিক এনার্জি সেই হারে বাড়বে। ওকে, কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে আমরা দেখেছিলাম যে তাহলে হচ্ছে আরেকটা জিনিস, একটা জিনিস অবজার্ভ, যেটা আমরা অবজার্ভ করেছি সেটা হচ্ছে যেমন একটা পেন্ডুলাম হোক, একটা হচ্ছে যে কোনো কোনো একটা জায়গায় কোনো একটা অরবিটে কোনো একটা পার্টিকেল ঘুরছে হোক, ইলেকট্রন আমি বলবো না এখন, যে কোনো একটা পার্টিকেল। ঠিক আছে, বা হচ্ছে তোমার একটা স্প্রিং বা যে কোনো মেকানিক্যাল প্রপার্টি, যে কোনো যা কিছু আমরা দেখি, ঠিক আছে, একটা রকেট হোক, যাই কিছুই হোক, তাকে আমি ঠিক যতটা ফোর্স দেব তার ঠিক সেরকম অনুপাতে তার হচ্ছে কাইনেটিক এনার্জি বাড়বে। এবং আরো কিছু জিনিস আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে দেখেছিলাম, যে কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, টোটাল মেকানিক্যাল এনার্জি সেটা হচ্ছে কনস্ট্যান্ট থাকে যদি কনজারভেটিভ ফোর্স ফিল্ড হয়, যদি সেটা হচ্ছে তোমার অন্য কোনো এই পোটেনশিয়াল এবং কাইনেটিক এনার্জি যদি ডিসিপেশন না হয়, মানে অন্য কোনো এনার্জিতে, থার্মাল এনার্জি বা অন্য কিছু এনার্জি কনভার্সেশন না হয়ে যায়, যদি নষ্ট না হয়, নষ্ট মানে কি আমার মেকানিক্যাল এনার্জিটা, যে মেকানিক্যাল এনার্জিটা যদি নষ্ট না হয় বা কনভার্সেশন না হয়, তাহলে সেটা হচ্ছে কনস্ট্যান্ট, মানে কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল কনস্ট্যান্ট। ঠিক আছে, এই কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জিটা নিয়েই হচ্ছে আমাদের ক্লাসিক্যাল বা আরো অনেক কিছু, যেটা হচ্ছে আমাদের মেকানিক্স, পরবর্তী ক্ষেত্রে কোয়ান্টাম অলসো। তো এইখানে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে আমি ঠিক যতটা আমি একে এনার্জি দেব ঠিক সেই রকম অনুপাতে এর হচ্ছে ভেলোসিটি বা কাইনেটিক এনার্জি বাড়বে। ঠিক আছে, ওকে, টোটাল কাইনেটিক এনার্জি। ঠিক আছে, আমি সেটাকে যদি খুব ট্রিকলি একটু হ্যান্ডেল করি, তাহলে যে একটা পেন্ডুলামের ক্ষেত্রে বা যে কোনো সিস্টেমের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি ও বারবার নিজের মধ্যে চার্জিং ডিসচার্জিং হয়, ঠিক যেরকম ইলেকট্রিক্যাল সার্কিটে হয়, এলসিআর সার্কিটে, সেরকম এখানেও কি হবে, একটা আরেকটার হচ্ছে চেঞ্জ হবে, কিন্তু টোটাল হচ্ছে পোটেনশিয়াল, টোটাল কাইনেটিক হচ্ছে কনস্ট্যান্ট। তাই আমি যখন পোটেনশিয়ালটা একটা কোনো একটা কন্ডিশনে জিরো, তাহলে আমি খুব সহজে টোটাল এনার্জিটা হচ্ছে আমরা টোটাল কাইনেটিক এনার্জির সঙ্গে ইকুইভ্যালেন্ট করে দিতে পারি। তাহলে সেটা হচ্ছে আমরা ট্রিক একটু ইউজ করব, যেটা হচ্ছে এমন ধরো হচ্ছে যদি আমি কোনো একটা পেন্ডুলামের মিডল কন্ডিশন বা কোনো একটা স্প্রিং এর কোনো একটা কন্ডিশন বা কোনো একটা প্রজেক্টাইলকে যদি আমি ছুড়ি, তার ইনিশিয়াল হচ্ছে কতটা ভেলোসিটি দিচ্ছি, সেটা সেখান থেকে হচ্ছে আমরা ম্যাক্সিমাম টোটাল এনার্জিটা আমরা বুঝে নিতে পারবো। তারপর বাকি ফোর্স ফিল্ড অনুযায়ী সেটা হচ্ছে তার পোটেনশিয়াল এনার্জিটা আস্তে আস্তে বাড়বে, আবার কখনো হয়তো কাইনেটিক এনার্জি আস্তে আস্তে কমবে। এই তো ব্যাপার ছিল ক্লাসিক্যালে, নিউটনের মেকানিক্সে। ঠিক আছে,
এবার কোয়ান্টাম এসে যেটা দেখলাম সেটা হচ্ছে এই যে মেকানিক্স, ঠিক আছে, মেকানিক্স মানে হচ্ছে এই যে মেকানিক্স, এই মেকানিক্সের এই যে লিনিয়ার প্রপার্টি, এই লিনিয়ার প্রপার্টিটা থাকে না। তখন কি হয়, এইখানে এই যে আমি ফোর্স দিচ্ছি, ফোর্স এবং এনার্জি, ফোর্স এবং অ্যাক্সেলারেশন, ফোর্স এবং ভেলোসিটি, এ কিন্তু লিনিয়ার হয় না, এটা হচ্ছে স্টেপ ওয়াইজ হয়। ঠিক আছে, এই সমস্ত ভ্যালুগুলো, সমস্ত ভি বা অ্যাকচুয়ালি সমস্ত কাইনেটিক এনার্জি নিতে পারে না। কোনো একটা সিস্টেম কখন নিতে পারে না সেটাই তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করেছিলাম। ঠিক আছে, তাহলে আরেকটা মানে প্রপার্টিটা আরেকবার আমি ডিসক্লোজ করছি, সেটা হচ্ছে কাইনেটিক, যখন কোয়ান্টাম মেকানিক্যাল প্রপার্টি গুলো প্রমিনেন্ট হয়, ঠিক আছে, অলরেডি তোমরা হচ্ছে ম্যাচিওর হয়ে গেছো, ঠিক আছে, ম্যাচিওর হলে আমি ম্যাচিওর ওয়েতে কথা বলবো, সেখানে আর বলবো না যে ক্লাসিক্যাল আর কোয়ান্টাম আলাদা, আমি এখন বলবো অল আর কোয়ান্টাম, ক্লাসিক্যালও হচ্ছে কোয়ান্টাম, সেটা আমি পরে আসছি কেন বললাম। ঠিক আছে, তো এখন হচ্ছে যে যদি কোয়ান্টাম প্রপার্টি কোন একটা রেঞ্জে যদি প্রমিনেন্ট হয়, তখন সেই প্রমিনেন্ট হচ্ছে ফার্স্ট যেটা হচ্ছে কি, তার প্রত্যেকটা মেকানিক্যাল এনার্জি বা কাইনেটিক বা পোটেনশিয়াল এনার্জির স্টেপ ওয়াইজ হবে, মানে এ হচ্ছে প্রত্যেকটা ভ্যালু নিতে পারবে না, এক একটা ডিসক্রিট ভ্যালু হবে, কোয়ান্টাম হবে 1 2 3 4 কোনো একটার রেশিওতে। ঠিক আছে, তাহলে কাইনেটিক এনার্জি সাম রেশিওতে হচ্ছে কোনো একটা কিছু, ঠিক আছে, কোনো একটা কিছু এ বি সি ডি কোনো একটা কিছু ফাংশন হবে, তার সাথে একটা কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, সেটাকে আমি তাহলে প্রপোর্শনাল করে দিতে পারবো। ঠিক আছে, এবং এই যে সি যেটা যে কনস্ট্যান্ট, এই সিটা হচ্ছে কি কি ভ্যালু নেবে, 1 2 3 4 এরকম। ঠিক আছে, এই ভ্যালুতে বাড়বে, তার মানে একটা এক এক ধাপ ধাপ করে বাড়বে। আমি একটা পেন্ডুলামকে যদি দোলাতে থাকি কোয়ান্টাম রেঞ্জে, তাহলে কি হবে, কোয়ান্টাম রেঞ্জে পেন্ডুলামটা হয়তো প্রথম ধাপে এইটুকু দুললো, তারপর ধাপে এইটুকু, তারপর ধাপে এইটুকু, তারপর ধাপে এইটুকু, তারপর ধাপে এইটুকু। ঠিক আছে, এই সমস্ত ভ্যালু ও নিতে পারবে না। ইন হুইচ রেঞ্জ, ইন কোয়ান্টাম রেঞ্জ। যখন হচ্ছে কোয়ান্টাম রেঞ্জটা কি, এরকম কোয়ান্টাম রেঞ্জ বলে কোনো ফিজিক্যাল কোনো কথা নেই, আমি এটা হচ্ছে আমার পার্সোনাল কথা, মানে হচ্ছে যে রেঞ্জে এসে কোয়ান্টাম প্রপার্টি গুলো প্রমিনেন্ট হবে। ওকে, এখান পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা আছে? তার নেক্সট কোশ্চেন হচ্ছে কখন হবে, কখন কোয়ান্টাম রেঞ্জ প্রমিনেন্ট হবে, যে কোশ্চেনটা তোমাদের করেছিলাম। এখান পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে, বুঝতে কোনো অসুবিধা আছে আমার কথার মধ্যে? নেই। তাহলে মোদ্দা কথা হচ্ছে যে কখন হবে। ঠিক আছে, এটার জন্য খুব সহজ একটা হচ্ছে আমরা কন্ডিশন নিচ্ছি, সেটা হচ্ছে যে ওয়ান ডাইমেনশনাল। বলো। বলছিলাম এটা ধরো কোয়ান্টাম ক্লাসিক্যাল মেকানিক্স এর ক্ষেত্রে একটা পেন্ডুলাম দুলছে, যদি একটা ইলেকট্রন একটা ঘুরে, তখন তো একটা ডিসক্রিট আমি পাবো না, একটা নির্দিষ্ট এনার্জি স্তরে ঘুরছে, তখন কি সেটা হবে? আমি সেটাই আলোচনা আসছি, আমি এক্সাম্পল দেব। ঠিক আছে, আমি এক্সাম্পল আসছি। ওকে, ঠিক আছে, তাহলে কখন হচ্ছে হোয়েন, ঠিক আছে, কোন সিস্টেম আমি একটা যে কোনো একটা আরবিটারি কোনো সাইন দিচ্ছি, সেটা যা খুশি সিস্টেম হতে পারে, সে কখন সিস্টেমটা হচ্ছে তার কোয়ান্টাম প্রপার্টি, ঠিক আছে, কোয়ান্টাম মেকানিক্স এর কোয়ান্টাম প্রপার্টিটা শো করবে। দ্যাট ইজ দ্য ওয়ান প্রপার্টি। কোয়ান্টামের আলাদা অনেক প্রপার্টি আছে, ঠিক আছে, আরো অনেক ফান্ডামেন্টাল প্রপার্টি আছে কোয়ান্টাম রেঞ্জে এসে। তার মধ্যে একটা প্রপার্টি হচ্ছে এনার্জি স্টেটস আর ডিসক্রিট, যেটা অনেকেই বলতে পারোনি, মানে 90% কেউ বলতে পারোনি। ঠিক আছে, পড়োইনি তো, যাই হোক, তো হালকা হালকা করে পড়েছো। তাহলে এইটার এক্সাম্পল নেওয়ার জন্য খুব তোমাদের যেটা হচ্ছে খুব সহজ এক্সাম্পল দেওয়া আছে, সেটা হচ্ছে আমরা একটা পোটেনশিয়াল বক্স নেব। সেটা আমি ফাইনাইট নিতে পারি, ইনফাইনাইট নিতে পারি, যা খুশি নিতে পারি। তা আমি যদি ফাইনাইট নিই, তার হচ্ছে আরো অনেক কমপ্লেক্সিটি বাড়বে। তো আমি একটা পোটেনশিয়াল বক্স, ওয়ান ডাইমেনশনাল পোটেনশিয়াল বক্স নিলাম। ঠিক আছে, সেখানে হচ্ছে তার আদার প্রপার্টি গুলো আমি এখন যাচ্ছি না, ডিটেলস ঢুকছে, জাস্ট একটা প্রপার্টি আমি আজকে এখন এই মুহূর্তে আলোচনা করছি। সেখানে কোনো একটা পার্টিকেলকে রাখলাম এম, তার রেজাল্ট কি বেরিয়েছিল, এর মধ্যে পার্টিকেলটাকে যদি আমি হচ্ছে কোনোভাবে রাখি এবং একে হচ্ছে কাইনেটিক এনার্জি দিই, একে একটা এনার্জি যদি দিই,
সে এনার্জিটা যে কোনো এনার্জি ফর্মে হতে পারে। কি কি ফর্ম, কোন ফর্ম? অবভিয়াসলি তার মেকানিক্যাল এনার্জির ফর্মে, ঠিক আছে, মেকানিক্যাল এনার্জি ফর্ম। মেকানিক্যাল এনার্জি ফর্ম মানে তাকে হচ্ছে যে এনার্জিটা দেবো তার জন্য এর হচ্ছে কিছু মুভমেন্ট হবে, ঠিক আছে। সে মুভমেন্টের জন্য তার কিছু কাইনেটিক এনার্জি বা পোটেনশিয়াল এনার্জি থাকবে। আমি বাইরে থেকে একে কোনো পোটেনশিয়াল ফর্ম ফিল্ডে রাখিনি, বাইরে থেকে কোনো পোটেনশিয়াল ফর্ম দিইনি, তার নিজস্ব হচ্ছে কাইনেটিক এনার্জি তার চেয়ে হবে, ঠিক আছে। এই ক্ষেত্রে তার যখন আমরা সলিউশন করেছিলাম, সেই সলিউশনে আমরা কি দেখেছিলাম যে এর যে যে এনার্জি স্টেটস, এনার্জি স্টেট বলবো না, স্টেট বললে অনেকেই হচ্ছে এখন স্টেট অনেক কিছু গুলিয়ে ফেলতে পারো, আমি খুব সিম্পল ভাবে বলছি। এর যে এনার্জি, অ্যালাউড এনার্জি গুলো আমরা একটা পেয়েছিলাম এনার্জি, আমি এনও লিখবো না বা এনও লিখতে পারি, এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 8m, এইটার ডিস্টেন্স যদি এল হয় তাহলে এটা হচ্ছে এল স্কোয়ার, ঠিক আছে। এখানে পাই পাই ফাই কিছু ছিল, একটা মোটামুটি এরকম একটা ফর্ম পেয়েছিলাম। স্যার পাই আছে হুম, n স্কয়ার পাই স্কয়ার h কোথায় পাই আছে? 2m a স্কয়ার, সে n স্কয়ার পাই স্কয়ার h কাট স্কয়ার বাই 2m a স্কয়ার হবে স্যার, 8 হবে না? ধীরে ধীরে বলো। সে n স্কয়ার পাই স্কয়ার h কাট স্কয়ার বাই 2m ইনটু উই l স্কয়ার। আমি শুনতে পাচ্ছি না, ধীরে ধীরে বলো। এন স্কোয়ার এইচ কাট স্কোয়ার পাই স্কয়ার বাই 2m a স্কয়ার 2 পাই m স্কোয়ার স্কয়ার l স্কয়ার। স্যার স্যার n স্কয়ার পাই স্কয়ার, আমি বলছি স্যার n স্কয়ার পাই স্কয়ার h কাট স্কয়ার বাই এন স্কোয়ার 2m পাই, হ্যাঁ বাই 2m l স্কয়ার। সেটাকেই তুমি ভাঙো, ভেঙে দেখো এইচ কাট স্কোয়ার মানেটা কি, এইচ কাট মানেটা কি, h বাই 2 পাই। সেটাকে এটা ভেঙে আছে। বসাও। তো 2 দুগুণে একদম। 4, 4 হবে স্যার, 4m হবে স্যার। করে দেখো বাবা, 2 স্কয়ার 4, 4 ইন্টু 2 8 হবে, ঠিক আছে? এটাই আসছে। ঠিক আছে। এটাকে আমি আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে এন স্কোয়ার এইচ কাট স্কোয়ার, ঠিক আছে। আমি এখানে হচ্ছে 2m এল স্কোয়ার, এখানে তোমার হচ্ছে কি ঢুকে যাবে বলো, এখানে পাই স্কোয়ার। হুম, হ্যাঁ স্যার, দেখো, হ্যাঁ তাই তো, হ্যাঁ স্যার। ঠিক আছে। যাই হোক, ঠিক আছে, দুটোই সেম ফর্ম, ঠিক আছে, তুমি যে কোনোটা খুশি নিতে পারো। এবার আমরা এখান থেকে দেখেছিলাম যে এন এর ভ্যালু হচ্ছে, আমি 1 2 3 এরকম ডিফারেন্ট বসালে এক একটা হচ্ছে এনার্জি লেভেল এ অ্যালাউড। তার মানে হচ্ছে কোন একটা কারণে ফার্স্ট যে এনার্জি, এটা 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 যদি আমি এসআই পদ্ধতি লিখি, এটা কত হবে যদি সবগুলো হচ্ছে এসআই তে নিই, তাহলে হবে এনার্জি কত হবে, জুল। যদি সবগুলোকে আমি আবার এই যে ইএন, এটাকে যদি আমি টোটালি ভ্যালুটাকে যদি ইএন বাই ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করে দিই, তাহলে এটা কিসে হবে, সেটা হচ্ছে ইন ইলেকট্রন ভোল্ট রেঞ্জ, ঠিক আছে। এবার কথাটা হচ্ছে যে তাহলে আমি ফার্স্ট যেটা হচ্ছে, যদি কোনো কিছুই না দিই তাহলে ফার্স্ট হচ্ছে কি কাইনেটিক এনার্জি হচ্ছে 0। তার মানে হচ্ছে পার্টিকেলটার ফার্স্ট হচ্ছে, সেটা পার্টিকেলটা থাকবে কি থাকবে না সেটা পরের কথা। তাহলে ফার্স্ট হচ্ছে কি, দ্যাট ইজ দেয়ার ইজ নো কাইনেটিক এনার্জি, ফার্স্ট হচ্ছে 0। সেকেন্ড হচ্ছে কি, সামহাও একটা লেভেল হচ্ছে একটা আমরা পাবো, সেটা হচ্ছে 1-এর জন্য, তারপরেরটা হচ্ছে 2-এর জন্য, তারপরেরটা হচ্ছে 3-এর জন্য, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট আমরা লেভেলগুলো পাবো। এটা আমরা পেয়েছিলাম, এরকম একটা জিনিস চেক করেছিলাম। দ্যাট ইজ ট্রু ফর অল। এবার কথাটা হচ্ছে যে আমরা দেখব ক্লাসিক্যালের ক্ষেত্রে এরকম কেন হয় না, তোমার কোশ্চেন করতে পারো, ঠিক আছে। ইয়েস, ক্লাসিক্যালের ক্ষেত্রেও এই ইকুয়েশন ভ্যালিড। আমরা ক্লাসিক্যালের ক্ষেত্রে কি হয়, ক্লাসিক্যালের ক্ষেত্রে আমি কিছু কিছু এক্সাম্পল নেব। যেমন ধরো একটা হচ্ছে 1 গ্রামের ওজনের একটা হচ্ছে পার্টিকেল, সেটা যে ডাইমেনশন বক্সের মধ্যে রেখেছি সেটা হচ্ছে 1 সেন্টিমিটার, একটা বক্স মানে একটা লেন্থ। আমি 1 গ্রাম অনেক বড়, আমি আরো ছোট করে দিলাম পার্টিকেলটাকে, 1 মাইক্রোগ্রাম, ভেরি মিলিগ্রাম নয়, মাইক্রোগ্রাম, ঠিক আছে, যেটা হাতে তুমি ফিল করতে পারবে না। তোমার একটা হচ্ছে পরাগ রেণু, যতটা একটা পার্টিকেল যে ব্রাউনিয়ান মোশন যেরকম হয় 1 মাইক্রোগ্রাম ওয়েট, সেটাকেও আমি হচ্ছে আরো ছোট ডাইমেনশন 1 মাইক্রোমিটার রেঞ্জে আমি তাকে রাখলাম। ওকে, আমি সেকেন্ড থার্ড কেস দেখবো, এই 1 মাইক্রোগ্রাম এইসব নয়, আরো আরো ছোট, একদম একটা ইলেকট্রন নিলাম, একটা ইলেকট্রন, একটা সিঙ্গেল ইলেকট্রন, তাকে হচ্ছে আমি
কতটা রেঞ্জে রাখলাম? 1 মাইক্রোমিটার রেঞ্জে আমি তাকে রাখবো, তার মধ্যে তাকে হচ্ছে মুভমেন্ট করার চেষ্টা করব। সেকেন্ড, তাকে ওই একটা ইলেকট্রন বা একটা প্রোটন, এগুলো তো খুবই ছোট, ঠিক আছে, তাকে আরো ছোট আমি হচ্ছে 1 মাইক্রোমিটারের আরো 10 ভাগের 1 ভাগ 100 ন্যানোমিটার রেঞ্জের মধ্যে রাখলাম, ঠিক আছে। আমি 1 ইলেকট্রন আরো ছোট 10 ন্যানোমিটার রেঞ্জের মধ্যে রাখলাম। আমি প্রত্যেকটার মধ্যে দেখব যে কি ঘটনা ঘটছে। তাহলে আমরা ক্লাসিক্যালি আমার একটা বড় যে একটা ফুটবল কেন, একটা বল বা একটা তোমার ছোট্ট একটা পেনের বল যেটা তুমি চোখে দেখতে পাও 1 গ্রাম হতে পারে, আরো ছোট মাইক্রোস্কোপ দিয়ে যেটা দেখো সেটা হচ্ছে 1 মাইক্রোগ্রাম হতে পারে। তার থেকে ছোট জিনিস মাইক্রোগ্রামের পর ন্যানোগ্রামের জিনিস তোমরা চোখে দেখতে পাবে না, মাইক্রোগ্রামই তোমার চোখে দেখতে পাও না, ঠিক আছে। আরো ছোট তো মানে অপটিক্যাল মাইক্রোস্কোপ দিয়েও তোমরা দেখতে পাবে না, তাই না, ন্যানোগ্রামের ওয়েট তোমরা দেখতে পাবে না। সেক্ষেত্রে হয়তো তোমাকে হচ্ছে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগবে বা আরো হাই এন্ড লাগবে, তোমরা তার থেকেও আরো ছোট আমি এক্সাম্পল এখানে চলে গেলাম, ঠিক আছে। আমি এই প্যাটার্ন দেখবো, তাহলে এটা হচ্ছে ক্লাসিক্যাল, এটাও ক্লাসিক্যাল, এটা হচ্ছে একটা আমরা ট্র্যাডিশনালি জানি এটা হচ্ছে কোয়ান্টাম রেঞ্জের মধ্যে পড়ে, কিন্তু আমরা দেখব এই তিনটের ক্ষেত্রে কোনটা কোয়ান্টাম প্রপার্টি দেয় কোনগুলো দেয় না, বা এখানেও কি হচ্ছে আমরা দেখব। কোন ইকুয়েশন? সিম্পল একটা ইকুয়েশন যেটা হচ্ছে এনার্জি স্টেট হচ্ছে n স্কয়ার h কাট স্কয়ার 8 m a স্কয়ার। তাহলে দেখো এই ইকুয়েশনটা দেখলেই বুঝতে পারবে, এই 8টা ছাড়ো, আমি বেসিক্যালি অর্ডারে যাচ্ছি। এই যে 8 এবং m এবং a, এই h স্কয়ার যদি m এবং a আমার মাস এবং কোন জায়গার মধ্যে কনফাইনমেন্ট করছি, এই দুটোর ভ্যালু যদি কম্পারেবল হয় তখনই তোমার হচ্ছে এই এনার্জি লেভেলগুলো ডিসক্রিট হবে, তুমি প্রমিনেন্ট হবে, তোমার চোখে সবসময় ডিসক্রিট আছে, ক্লাসিক্যালেও ডিসক্রিট আছে, কিন্তু তোমার খালি চোখে কেন কোনো ইনস্ট্রুমেন্ট দিয়েও তুমি সেই জিনিসটা বুঝতে পারবে না। তাহলে আমি ভ্যালুগুলো বসাই, ঠিক আছে। তাহলে উত্তর হচ্ছে তোমার কি, কোয়ান্টাম মেকানিক্যাল প্রপার্টি তখনই প্রমিনেন্ট হয় যখন h স্কয়ার কম্পারেবল টু m a স্কয়ার, তখন প্রমিনেন্ট হবে। আদারওয়াইজ আমরা সেটা ফিল করতে পারবো না, কোনো ইনস্ট্রুমেন্টই দেখতে পাবো না। কেন দেখতে পাবো না তা কিছু আমরা রিয়েল এক্সাম্পল করি, ঠিক আছে। তাহলে আমি হচ্ছে এই h আর বাই m এ এইটা দেখতে চাই যে 1, এটা যদি ধরো ইকুইভ্যালেন্ট হয় তাহলে 1 হবে, ঠিক আছে। তাহলে n হচ্ছে যেটাই হোক ইন জুল 1 এর রেঞ্জে হবে, 1 এর 8, তারপরে কত 2 এর 8, তারপরে হচ্ছে 4/8 হাফ 8 মানে হাফ জুল, এরকম করে এক একটা ডিসক্রিট হবে। 1 কেন, 1 এর থেকে যদি 1000 ভাগ কমও হয় সেটাও হয়তো আমরা মেজারমেন্ট করতে পারবো। 1 এর থেকে 1000 ভাগ কম কেন, 1 এর থেকে 10⁻⁻19 ইলেকট্রন ভোল্টেও যদি হয় সেটাও আমরা মেজারমেন্ট করতে পারবো, কিন্তু তার থেকে নিচে আর হচ্ছে আমরা মেজারমেন্ট করতে পারবো না বা ফিল করতে পারবো না, সেটা আমরা দেখছি এখানে, ঠিক আছে। তাহলে ফার্স্ট এক্সাম্পল এটা 1 গ্রাম আমরা বসাই, h এর ভ্যালু কত 6.6 ইন্টু 10⁻⁻34, তাই তো, ইন জুল পার, এটা 34, তো প্লাঙ্ক কনস্ট্যান্ট কত, প্লাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু বলো, হ্যাঁ স্যার ওটাই। -34 জুল পার হার্জ, ঠিক আছে, পার সাইকেল, ওকে, বাই, হ্যাঁ এরপর সেকেন্ড হয়। হ্যাঁ হার্জ পার সেকেন্ড মানেটা কি, ওটা পার সেকেন্ড নয়, পার হার্জ, হ্যাঁ স্যার ঠিক আছে, হার্জ, ঠিক আছে, ওকে, বা জুল সেকেন্ড, ঠিক আছে, উল্টো দিকে ইদার জুল সেকেন্ড অথবা হার্জ, 1 বাই হার্জ ইদার জুল সেকেন্ড অর জুল বাই হার্জ, ঠিক আছে। এটা হচ্ছে টাইম পিরিয়ড আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। টাইম পিরিয়ডের উল্টো কি হয়, ফ্রিকোয়েন্সি, তাই না। হ্যাঁ স্যার। তো দ্যাট ইজ দ্য 10⁻⁻34, ওকে, এটার কি, এটা স্কয়ার বাই কত, এম আমি যদি 1 গ্রাম ধরি আমি কিলোতে নেব 10⁻³ কেজি ইন্টু 1 সেন্টিমিটার, দ্যাট মিনস 10⁻⁻1 তার স্কয়ার। তাহলে এটা কত হচ্ছে, আমি এই 6.6 এটা ঢুকছি না, এটা যেটা থাকবে থাকবে, আমি জাস্ট অর্ডারটা নিয়ে দেখছি
ওকে, প্রত্যেক ক্ষেত্রে তাই দেখবো অর্ডারটা কত হচ্ছে। এটা তাহলে হচ্ছে 10⁻⁻68 by 10⁻³ -2, that is 10⁻⁻5, সেটা ইকুইভ্যালেন্ট কত হবে, সামথিং ইন্টু 10⁻⁻63 ইন জুল। ঠিক আছে, 10⁻⁻63 জুল। দ্যাট মিনস তুমি যদি কিছু মেজার করতে যাও সেটা হচ্ছে 0.00000, অনেক বিয়ন্ড, তোমার খাতার পাতা ছড়িয়ে যাবে, তারপরেও হচ্ছে সেখানে তারপরে কোনো একটা ভ্যালু আসবে। তার মানে এরকম একটা ক্লাসিক্যাল প্রপার্টিকে যদি আমরা মেজার করতে যাই, তার যে প্রত্যেকটা স্টেপে, ধর একটা পেন্ডুলামই নিলাম, সে পেন্ডুলামের হচ্ছে এই যে একটু দুললো, তারপরে যে দোলার, এই যে মাঝখানে যে ডিফারেন্স, যে মাঝখানে যে সামান্য ডিফারেন্স, সেটা হচ্ছে এই রেঞ্জে হবে। কোয়ান্টাম মানে ক্লাসিক্যাল থিংও হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল প্রপার্টি শো করে, কিন্তু সেই শোটা প্রমিনেন্ট নয়, সিগনিফিকেন্ট নয়, যেটা আমরা কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করতে পারবো। ইউ ক্যান নট মেজার ইট। এখনো পর্যন্ত আমাদের সেরকম কোনো মেজারমেন্ট ইউনিট নেই। এটাকে যদি আমরা হচ্ছে ইলেকট্রন ভোল্টেও কোনো কিছু দেখতে যাই, তাহলে হচ্ছে এটাকে বাই 1.6 ইন্টু 10⁻⁻19 ইন ইলেকট্রন ভোল্ট, দ্যাট মিনস সামথিং ইন্টু 10⁻⁻19, সেটা কত হবে, 10⁻⁻, অলমোস্ট 44 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, ওকে। তোমরা এই যে ভ্যালুগুলো, ঠিক আছে, এই ভ্যালুগুলো তখনই ভিজুয়ালাইজ করতে পারবে যদি তোমরা এই আমাদের স্পেকট্রামের রেঞ্জ সম্বন্ধে একটা আইডিয়া থাকে। আমাদের চোখে যে স্পেকট্রাম গুলো দেখি, যেটা হচ্ছে লাল, নীল, সবুজ, সেটা হচ্ছে 1.2 ইলেকট্রন ভোল্ট থেকে অলমোস্ট 3 ইলেকট্রন ভোল্ট রেঞ্জের মধ্যে। ইনফ্রারেড হচ্ছে তার 10 টাইমস কম, মাইক্রোওয়েভ তার 10 টাইমস কম। ঠিক আছে, তারপর হচ্ছে রেড ওয়েভ, তার থেকেও 10 টাইমস কম। দ্যাট মিনস এটার থেকে ইলেকট্রন ভোল্টের থেকে 1, 2, 3, মানে 1.2 ইন্টু 10⁻⁻³ ইলেকট্রন ভোল্ট, এই রেঞ্জে হচ্ছে রেডিও ওয়েভ। তার থেকে কম যদি আমি আরো আসি, তাহলে হচ্ছে অডিও ওয়েভে চলে আসবে। একটা অডিও নর্মাল ওয়েভের ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ 10⁻⁻5 or -6 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, এই রেঞ্জে। ওকে, তারপর আমরা কোনো ওয়েভ দিয়ে আর মেজার করতে পারবো না নর্মাল ক্লাসিক্যালি, তাকে যদি কোনোটা আমার ডিফারেন্স বা কোনো কিছু দিয়ে করতে চাই। ওকে ওকে, আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে এই যে তোমার হচ্ছে আমি যদি কোনো থার্মালি কাউকে এক্সাইট করি, দ্যাট মিনস হচ্ছে 300 KT, মানে আমরা যে রুম টেম্পারেচার আমাদের কত, 330 বা 27, ফর এক্সাম্পল 27 বা ডিগ্রি সেন্টিগ্রেড, দ্যাট ইজ 300 কেলভিন, সেটার ইকুইভ্যালেন্ট এনার্জি 300 KT। সেটাকে যদি আমরা ইলেকট্রন ভোল্টে করতে চাই, তাহলে 300 এর কে এর ভ্যালু বসাবে বাই ইলেকট্রনের এনার্জি বসাবে 6 ইন্টু 10⁻⁻19, এটা আসবে 0.026 ইলেকট্রন ভোল্ট, অলমোস্ট 10⁻³ ইলেকট্রন ভোল্ট এই রেঞ্জে। ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের এই মাইক্রোওয়েভ রেঞ্জের কাছাকাছি। ওকে, এটা আমি পরে কাজে লাগবে। কারণ হচ্ছে কাউকে যদি হচ্ছে মাইক্রোওয়েভ দিয়ে আমরা হিট করি, মানে রেডিয়েশন দিই, সেটার যে ইকুইভ্যালেন্ট যে টেম্পারেচার হবে, সেটা হচ্ছে আমাদের এই নর্মাল আমাদের যে টেম্পারেচার আমরা থাকি তার ইকুইভ্যালেন্ট টেম্পারেচার। তো এই জন্য আমরা যে সূর্য থেকে বা যে কোনো জায়গা থেকে আমরা যে মাইক্রোওয়েভ হিট যেটা আসে, সেটার বেসিক্যালি আমরা হিট এনার্জি দেয়। যাই হোক, এটা জাস্ট আইডিয়া আমাদের রেঞ্জগুলো সম্বন্ধে। তাহলে হচ্ছে এই জিনিসটা আমরা মেজার করতে পারবো না। ওকে, সেকেন্ড, আমরা আরো ছোট পার্টিকেল নিলাম। কত নিলাম, একটা পরাগ রেণু নিলাম। পরাগ রেণুর হচ্ছে ব্রাউনিয়ান মোশনে একটার থেকে আরেকটার হচ্ছে দেখবে কলিশন হয়, ল্যামডা থাকে। ঠিক আছে, সেই ল্যামডার ডিস্টেন্স হচ্ছে মাইক্রোমিটার রেঞ্জে হয়। ওকে, সেক্ষেত্রে যদি ভ্যালুটা আমি বসাই, তাহলে এটা কত হবে, আমি 6.6, আমি আর লিখছি না, 6.6 ইন্টু 10⁻, আমি একবার ডাইরেক্ট লিখে দিচ্ছি, তাহলে হচ্ছে 6.6 ইন্টু 6.6, যেটাই হবে হবে ইন্টু 10⁻⁻68।
by microgram, that means 10 to the power minus 9 kg into micrometer 10 to the power minus 6 তার হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে সেটা ইকুইভ্যালেন্ট জুলে কত হবে, আমি যেটাই হোক না কেন এখানে এটা যেটা হবে এটা আরো জড় থাকবে, তা 10 টু দি পাওয়ার 68 প্লাস 9 প্লাস 12 কত হবে সেটা, অলমোস্ট সাম কনস্ট্যান্ট ইনটু 10 টু দি পাওয়ার বলো 44 40 4 minus 44 হুম দেখো 44 68 মাইনাস 9 মাইনাস 12 44 বা 47 আমি একটা, ঠিক আছে 47 65 47 47 হবে স্যার 47 এর যোগভাগও ঠিক করে করতে পারছো না, যাই হোক তা 47 জুল। ঠিক আছে, এটাও হিউজ, মানে কম আমরা যেটা মেজারেবল ইউনিটের তুলনায়। এটা যদি খুবই ছোট একটা ইউনিটের হিসেবে নিই, যেটা ইলেকট্রন ভোল্টের আকারে যদি নিই, সেটাও কত হবে 1.6 into 10 to the power minus 19, that will be equivalent some constant into 10 to the power minus কত হবে 28 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, আমরা একটা ইলেকট্রন ভোল্ট যে মেজার করতে পারি, দ্যাট ইজ মেবি ইন সাম 10 to the power minus 6 10 to the power minus 6 ইলেকট্রন ভোল্ট পর্যন্ত হয়তো মেজারেবল আমরা মেজার করতে পারি। ঠিক আছে, কিন্তু 10 তো 10 to the minus 28 দ্যাট ইজ অলসো সাম কতগুলো অনেকগুলো জিরো জিরোর পর, যেটা হচ্ছে আমরা কখনোই মেজার করতে পারবো না। দ্যাট মিনস হচ্ছে একটা যদি একটা পরাগ রেণুকে নিই যার ব্রাউনের মোশন আমরা মেজারমেন্ট করি, চোখে যেগুলো দেখতে পাই বা মাইক্রোস্কোপে যেগুলো দেখতে পাই, তার যেটুকু ছোট্ট ক্লাসিক্যাল তাকে যেটুকু এনার্জি দেওয়া হচ্ছে, তার মধ্যেও যেটুকু এনার্জি চেঞ্জ হবে, আমি একটা ফোর্স দিলে সেই ফোর্সের এই যে স্টেপগুলো, এই স্টেপগুলো হচ্ছে 10 to the minus 28 এইটুকু ছোট ছোট স্টেপ করে করে বাড়ছে। তো সেই কারণে আমরা যখন জুম আউট করে দেখবো, দ্যাট অলসো উইল সি অ্যাজ এ লিনিয়ার, যেটা আমাদের আগের ক্ষেত্রেও হয়েছে। ওকে, তাহলে এইগুলো ক্লাসিক্যাল জিনিসও আমরা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল প্রপার্টিটা আমার কাছে প্রমিনেন্ট হবে না। নেক্সট আমরা হচ্ছে আরো ছোট জায়গায় গেলাম, একটা হচ্ছে অ্যাটম নিতে পারি, ঠিক আছে, একটা প্রোটন নিতে পারি, নিউক্লিয়াস নিতে পারি, বা আরো হচ্ছে দিতে পারি। তো আমরা একটা ইলেকট্রন কেস গেলাম, নেক্সট হচ্ছে ইলেকট্রনকে আমরা হচ্ছে থার্ড কেস হচ্ছে 1 মাইক্রোমিটার। একটা 1 মাইক্রোমিটার মানে তুমি হয়তো বুঝতেই পারছো যে একটা চুলের যে আমাদের লেন্থ, চুলের লেন্থেরও 100 ভাগের 1 ভাগ বা 10 ভাগের 1 ভাগ। ঠিক আছে, চুলের লেন্থ আমাদের, চুলের লেন্থ বলছি, চুলের ডায়ামিটার, আমাদের একটা হেয়ার ডায়ামিটার অলমোস্ট 10 মাইক্রোমিটার থেকে 100 মাইক্রোমিটার পর্যন্ত অলমোস্ট ঠিক হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে যদি একটা আমি তাহলে আমার উদ্দেশ্যটা হচ্ছে কি, তোমাদের যে একটা কোয়ান্টাম মেকানিক্যাল প্রপার্টি ভাবতে, ইলেকট্রন মানে কোয়ান্টাম মেকানিক্যাল প্রপার্টি, দ্যাটস নট ট্রু। ইলেকট্রন ক্লাসিক্যাল প্রপার্টিও শো করতে পারে, ইলেকট্রন কোয়ান্টাম মেকানিক্যাল প্রপার্টি শো করতে পারে। কখন সেটা করবে কখন সেটা করবে না, উইল কাম ইন ওয়ান বাই ওয়ান। ঠিক আছে, তাহলে হচ্ছে নেক্সট হচ্ছে আমরা হচ্ছে ইলেকট্রন, একটা ইলেকট্রন তাকে হচ্ছে 1 মাইক্রোমিটার রেঞ্জে রাখলাম, সেটা যদি বসাই তাহলে এইচ স্কোয়ার বাই হচ্ছে আমরা এম এ স্কোয়ারটা কত হতে পারে, এম এ বা এম এটা এল। ঠিক আছে, এল নিয়ে এসছি তো, আমি যদি এল নিই, এল যেটা নিচে থাকবে, এটা এটা আমরা হচ্ছে লেন্থটা এখানে এ, এই যে এ বা এল, ঠিক আছে, তুমি যা খুশি নিতে পারো নিজের, যেমন কনফাইনমেন্ট যে লেন্থটা যেটা হিসেবে ডিনোট করবে সেটাই চলবে। তো এখানে যদি বসাই তাহলে হচ্ছে 8 হচ্ছে 6.6 ইন্টু 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 68 জুল পার হার্জ। এম হচ্ছে কত, ইলেকট্রনের মাস কত, অলমোস্ট 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31। এলটা মাইক্রোমিটার, দ্যাট মিনস হচ্ছে সামথিং ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12। ঠিক আছে, তার স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে, আমি এটাকে আর একটা অ্যাভারেজ ছেড়ে দাও, এটা এটা জাস্ট নাম্বার। ঠিক আছে, ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 68 প্লাস 31 প্লাস 12 ইন জুল কত হবে, সাম নাম্বার ইন্টু 10 টু দি পাওয়ার কত হবে, 24 minus 37
68 তাকে 31 যোগ করলে আর 12 যোগ করলে 24 কি করে হয়? 2 একে 3, 3 এর সঙ্গে 8 থেকে 3 বাদ দিলে কখনোই 24 হতে পারে, 5 হবে কিছু একটা, 25 মাইনাস 25, ঠিক আছে, মাইনাস 25 জুল। ওকে, এটা অলসো হিউজ লেস, যেটা আমরা মেজার করতে পারবো না। তাই একটা ইলেকট্রনকে যদি 1 মাইক্রোমিটার রেঞ্জের মধ্যে কনফাইন্ড করি, সেটুকু রেঞ্জের মধ্যে তাকে যদি রাখার চেষ্টা করি, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে বা তাকে যদি সেটুকু জায়গার মধ্যে প্রপাগেট করতে দিই, ওকে, তাহলে তার এনার্জি লেভেলগুলোর মধ্যে যে ডিফারেন্স, এক একটা এনার্জি লেভেলের মধ্যে ডিফারেন্স, ঠিক আছে, এটা এই যে আগে একটা n স্কয়ার থাকবে, ঠিক আছে, n 1 2 3 4, এনার্জি লেভেল এই যে ডিফারেন্স সেপারেশন -25, দ্যাট ইজ অলসো লুকস লাইক কন্টিনিউয়াস, এটাও কন্টিনিউয়াস দেখতে লাগবে। এটা যদি আমরা ইলেকট্রন ভোল্টে মেজার করি, তাহলে হচ্ছে যেটা আমরা মেজার করতে পারবো, একটা ভ্যালু বসিয়ে দিই 10 টু -19, তাহলে হচ্ছে এটা হয়ে যাবে কত ইলেকট্রন ভোল্টে, সেটা কত হবে সাম নাম্বার ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস কত -6 ইলেকট্রন ভোল্ট, -6 ইলেকট্রন ভোল্ট। দ্যাট মিনস আমরা হচ্ছে যে মেজারেবল যে কোয়ান্টিটি গুলো আমরা জানি, এই যে নাম্বারটা কেন আমি ইম্পর্টেন্ট বললাম, আগে যে অঙ্কটা কেন করালাম, যে সামান্য যে টেম্পারেচার আমরা দিচ্ছি, রুম টেম্পারেচার, আমরা যে সামান্য টেম্পারেচার দিচ্ছি, তার জন্য যে কাইনেটিক এনার্জি গেইন করে, আমি হচ্ছে তাকে 1000 2000 3000 হিউজ টেম্পারেচার দিইনি, জাস্ট হচ্ছে 300 টেম্পারেচার দিয়েছি। তারা থার্মালি জাস্ট একটা হচ্ছে ইলেকট্রনকে যেটুকু কাইনেটিক এনার্জি দিই, সেটার কোয়ান্টিটি হচ্ছে যদি আমরা মেজার করি, সেটা হচ্ছে 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 অর সাম মিলিভোল্ট, ঠিক আছে, তার থেকেও আরো 1000 গুণ কম, ঠিক আছে। তাহলে তুমি এটাকে ধরে নিতে পারো যে জাস্ট হচ্ছে এটার ইকুইভ্যালেন্ট টেম্পারেচার ক্যালকুলেশন করতে পারবে, যে কোনো সময় একটা দিয়ে দিতেই পারে, ঠিক আছে, এটা তোমাকে প্রবলেম দিতেই পারে, নেট হোক গেট হোক বা যে কোনো সময়, যে একটা ইলেকট্রনকে এইটুকুর মধ্যে কনফাইন্ড করা হলো, তার হচ্ছে এনার্জি সেপারেশনের ইকুইভ্যালেন্ট টেম্পারেচার কত। মানে আমি বলতে চাইছি যে যেমন ধরো একটা ইলেকট্রনকে, তাকে যে কাইনেটিক এনার্জি, অ্যাকচুয়ালি টেম্পারেচারের ডেফিনেশন কি? টেম্পারেচার মিনস, টেম্পারেচারের অনেক ভ্যালু আছে, টেম্পারেচার মিনস ভাইব্রেশন অফ ল্যাটিস, শুধুমাত্র ভাইব্রেশন অফ ল্যাটিস নয়, ভাইব্রেশন অফ ল্যাটিস উইথ সাম আদার পার্টিকেলস, তোমরা এগুলো পড়েছো, ঠিক আছে। এবার সেখানে ইলেকট্রনস বা যা কিছু থাকবে, তার যে ভাইব্রেশন, তার যে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি টেম্পারেচার। ওকে, তাহলে এই যে ভাইব্রেশন যেটা হয়, সেটাও কিন্তু ডিসক্রিট, দে আর নট অ্যালাউড টু টেক অল ভাইব্রেশন লেভেলস, তার ভাইব্রেশনটা কখনোই কন্টিনিউয়াস হয় না, যেটাই হচ্ছে ফোননকে ডিসক্রিট বলে কেন, ঠিক আছে, ল্যাটিস ভাইব্রেশন ডিসক্রিট হয়। তো সেরকমই যদি একটা ইলেকট্রনকে হচ্ছে তোমার কোথাও রেখে আমি তাকে ভাইব্রেশন করাই, ঠিক আছে, সেই ভাইব্রেশনের হচ্ছে যে এনার্জি লেভেলস গুলো, সেটাও ডিসক্রিট হবে, এবং তাকে যেটুকু এনার্জি আমি দিতে পারবো, ঠিক আছে, ধর আমি তাকে যদি বলি একটা ইলেকট্রনকে আমি এই জায়গার মধ্যে রেখে তার ইকুইভ্যালেন্ট টেম্পারেচার আমি গেইন করাবো 1 কেটি 2 কেটি, ঠিক আছে, বা 1.27 কেটি, এই সমস্ত এইরকম এনার্জি নাও নিতে পারে, অনলি ততটাই কেটি নেবে, ততটাই ও টেম্পারেচার ও হচ্ছে ডিসক্রিট হিসেবে যেটা হচ্ছে ওর অ্যালাউড থাকবে সেটাই নেবে, ঠিক আছে। এই রেঞ্জটা যত আমি ছোট করব, যত কনফাইনমেন্ট ছোট করব, তত হচ্ছে আমার এই এনার্জি গুলো আরো স্প্লিট হবে, আরো ডিফারেন্স বাড়বে, আরো ডিসক্রিট হবে, তখন হচ্ছে এই 1 থেকে 2 এর যে ভ্যালু গুলো, সেগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে। আদারওয়াইজ তোমার যত এই রেঞ্জটা বড় থাকবে, তত কন্টিনিউয়াস হবে, ঠিক আছে। তো এখানে দেখো, এই যে এক্সাম্পলটা দিয়েছিলাম, একটা ইলেকট্রনকে 1 মাইক্রোমিটার রেঞ্জের মধ্যে রেখেছি, তার হচ্ছে যে ইকুইভ্যালেন্ট যে হচ্ছে তোমার এনার্জি লেভেল, সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার -6 ইলেকট্রন ভোল্ট, সাম কনস্ট্যান্ট, সাম যে ভ্যালুটা যেটা আসবে সেটা। তাহলে এইটার ইকুইভ্যালেন্ট টেম্পারেচার তোমাকে যদি বার করতে হয়, সেটা তুমি জাস্ট হচ্ছে কে দিয়ে মাল্টিপ্লাই করে ভাগ করবে, করসপন্ডিং যে তোমার হচ্ছে তুমি যেটা তাকে কনভার্সেশন করবে, এবং সেই টেম্পারেচারই ও পরপর কিন্তু নিতে পারবে, সব এনার্জি নিতে পারবে না। যাই হোক, তাহলে হচ্ছে কি আমাদের নর্মাল রুম টেম্পারেচার হচ্ছে 300 সাম মিলিভোল্ট,
এখানে হচ্ছে -6, যেটাও হচ্ছে কি একদম মেজারেবলের মধ্যে নয়, ঠিক আছে, বা হার্ডলি মেজারেবল, ঠিক আছে। নেক্সট আমি এক্সাম্পল আসছি, হচ্ছে আবার একটা ইলেকট্রনকে আরো ছোট জায়গার মধ্যে রাখলাম 100 ন্যানোমিটার, ঠিক আছে। তাহলে সেখানে আমরা এই h²/m² ভ্যালুটা কত দেখব, 6.6 × 6.6 × 10⁻⁻68 জুল বাই m কত 9.11 × 10⁻31 ইন্টু এটা কত 100 ন্যানোমিটার, দ্যাট মিনস 0.1, দ্যাট মিনস 10⁻⁻7 a²। তাহলে এটা কত হয়ে যাবে, এটা সাম নাম্বার ইন্টু 10⁻⁻68 প্লাস 31 প্লাস 14 ইন জুল, কত হবে সাম নাম্বার ইন্টু 10⁻। 23. 43 হ্যাঁ 43 43, 68 প্লাস 30, 23 হ্যাঁ 23 23, তাই তো? দেখো ঠিক করে দেখো, এই নাম্বারগুলো অ্যাকচুয়ালি হ্যাঁ 23. 23, 4 একে হচ্ছে 5, 5 থেকে হ্যাঁ 23 জুল, ওকে, -23 জুল, ওকে। সেটা অনেক লেস। এটাকে যদি আমি হচ্ছে লেস কি লেস দেখতে পাবো, আমি যদি ইলেকট্রন ভোল্টে দেখতে যাই তাহলে হচ্ছে 1.6 × 10⁻⁻19, তাহলে হচ্ছে ইলেকট্রন ভোল্টে হবে, সেটা কত হবে সাম নাম্বার ইন্টু 10⁻⁻4, তাই তো না কত হবে, এটা হ্যাঁ, 23 হবে কি, হ্যাঁ -4, হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে। 4। আচ্ছা, এইবার এইখানে একটা জিনিস দেখতে পারো, সেটা হচ্ছে 6.6 আছে, 6 6 36 বাই 2, ঠিক আছে। তাহলে এখানে একটা অর্ডার অলরেডি বেশি আছে, ঠিক আছে, মানে এটা হচ্ছে আমি ওটা তো আগে হিউজ কম ছিল, এবারে কম্পারেবল রেঞ্জে এসছে বলে এই জিনিসটা একটু খেয়াল করবে। 6.6 × 6.6 মানে অলমোস্ট 36/2, তাহলে 36/2 কত হয়, 36/2 18 কাছাকাছি, ঠিক আছে 18, তার মানে হচ্ছে 1.8 বা 2 ইন্টু এটা হচ্ছে 3 আলটিমেট, ঠিক আছে। তাহলে হচ্ছে সাম নাম্বার, আমি জাস্ট একটা নাম্বারস, ঠিক আছে, একটা সাম নাম্বার ইন্টু 10⁻³ ইলেকট্রন ভোল্ট রেঞ্জে, যেটা আস্তে আস্তে আমাদের মেজারেবল রেঞ্জের মধ্যে একদম ঢুকে গেছে, ঠিক আছে। তাহলে 10⁻³ ইলেকট্রন ভোল্ট, একটা ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে তোমরা বিভিন্ন প্লাঙ্ক কনস্ট্যান্ট মেজারমেন্ট করার সময় আমাদের এখানে ইনস্ট্রুমেন্ট দেখতে পাবে, বা যে কোনো ইনস্ট্রুমেন্ট দেখতে পাবে, আমরা একটা ইলেকট্রন ভোল্ট একটা তার যে ইউনিট, সেই ইউনিটের আমরা 10⁻⁵ বা 10⁻⁴ অর্ডার পর্যন্ত বা -6 পর্যন্ত মেজারমেন্ট করতে পারি, -3 ইজিলি মেজার করতে পারি মিলি পর্যন্ত। এটা খুব প্রমিনেন্ট ভাবে আমরা মেজার করতে পারি। তাহলে আস্তে আস্তে ইলেকট্রনকে যখন এই হচ্ছে 100 ন্যানোমিটার রেঞ্জের কাছাকাছি নিয়ে আসবো, অ্যাকচুয়ালি এটা হচ্ছে 300, অ্যাকচুয়ালি ভ্যালু বসালে 300 এর ভ্যালু বসালেই আমরা হচ্ছে মেজারেবল স্প্লিটিং দেখতে পাই। এটা যদি 300 বসাই তাহলে একটা মেজারেবল স্প্লিটিং দেখতে পাই, ঠিক আছে। তাহলে এইখানে যে স্প্লিটিংটা এবারে আস্তে আস্তে আসবে, সেই স্প্লিটিং এর যে ডিফারেন্স সেটা হচ্ছে সাম কনস্ট্যান্ট ইন্টু মানে সাম একটা নাম্বার ইন্টু 10⁻³ মিলি ইলেকট্রন ভোল্ট, যেটা আবার হচ্ছে কম্পারেবল আমাদের নর্মাল রুম টেম্পারেচারের জন্য যতটা হচ্ছে একটা এনার্জি দেওয়া হয় কাইনেটিক এনার্জি, তার ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। তাহলে আমাদের রুম টেম্পারেচার যত দেখা হয় তার ইকুইভ্যালেন্ট হচ্ছে এনার্জি লেভেল স্প্লিটিং আস্তে আস্তে হবে। তাহলে হচ্ছে একটা ইলেকট্রনকে যদি এই রকম রেঞ্জের মধ্যে রাখা হয় 100 ন্যানোমিটার বা এরকম রেঞ্জের কাছাকাছি, তখন তার যে এনার্জি স্প্লিটিং হবে সেটা মেজারেবল, তখনই তার হচ্ছে কোয়ান্টাম প্রপার্টি প্রমিনেন্ট হবে, প্রমিনেন্ট, ঠিক আছে। নেক্সট আমি আর ছোট যাওয়া দরকার নেই, ঠিক আছে, তাহলে আরো ছোট গেলে আস্তে আস্তে আরো বেশি প্রমিনেন্ট হবে। এবার দেখো এখানে ইকুয়েশন দেখলেই বুঝতে পারবে, h²
এম এ স্কোয়ার, ঠিক আছে। এখানে এম এর ভ্যালু আমি যদি আরো কম করি, আর একটু বাড়িয়ে দিই, যদি এম এর ভ্যালু বাড়িয়ে দিই 1000 টাইমস বাড়িয়ে দিই, ঠিক আছে, তাহলে এ কে আমার কম হতে হবে, কম্পারেবল টু এইচ, এটা কম্পেনসেশন করার জন্য। এটা ইলেকট্রনের থেকে যদি এম কে আমি আরো 1000 টাইমস বাড়িয়ে দিই, যেমন প্রোটনকে যদি আমি আরো মানে প্রোটনের ভ্যালু কত 1836 গুণ বেশি, এম কে যদি আমি বাড়াই তাহলে এ কে হচ্ছে তার মানে √1000 টাইমস বা এই 1836 টাইমস হচ্ছে আমাকে ভ্যালু কমাতে হবে ওই একই এনার্জি লেভেল স্প্লিটিং হওয়ার জন্য। মানে আমি প্রোটনের তুলনায় ইলেকট্রনের তুলনায় প্রোটনকে আরো হেভি মাসের জন্য আমার এই যে কনফাইন্ড রেঞ্জ আর ওই ছোট্ট রেঞ্জ, সেই রেঞ্জটা আমাকে কমাতে হতে পারে। তাহলে আলটিমেট আমরা জিনিসটা কি বুঝলাম? শুধুমাত্র দুটো জিনিস, এক হচ্ছে মাস এবং লেন্থ, তাকে কোন রেঞ্জের মধ্যে তাকে অ্যালাউড, তাকে কোন রেঞ্জের মধ্যে তাকে রাখা হবে, সেই রেঞ্জ, ঠিক আছে, এল বা এ, এই রেঞ্জ এবং মাস, এই দুটো জিনিস হচ্ছে সেটা কোয়ান্টাম প্রপার্টি শো করবে কি করবে না, সেটা প্রমিনেন্ট হবে কি হবে না, সেটাই ডিফাইন করে। এবং তার হচ্ছে ম্যাথামেটিক্যাল ইকুয়েশন হচ্ছে এইচ স্কয়ার স্কয়ার কম্পারেবল টু এম এল স্কয়ার বা এম এ স্কয়ার। ওকে, আশা করি তা তোমাদের একটা জিনিস বোঝাতে পারলাম। এবার আমি অন্য একটা এক্সাম্পল দিই। ধরো আমি হচ্ছে একটা ইলেকট্রনস গান, একটা ইলেকট্রন গান, এখানে ইলেকট্রন ইজেক্ট হচ্ছে, আমি তাকে এতটা ডিস্টেন্স, এটা ধরো 1 সেন্টিমিটার ডিস্টেন্স বা 1 মিলিমিটার, আমি আরো ছোট নিতে পারি 1 মিলিমিটার ডিস্টেন্স, 1 মাইক্রোমিটার ডিস্টেন্স নিতে পারি, ঠিক আছে। ডিফারেন্ট ডিস্টেন্সে আমি তাকে অ্যাক্সেলারেট করাচ্ছি, যেগুলো তোমাদের হচ্ছে লিনিয়ার অ্যাক্সেলারেটর, ঠিক আছে, বা সিনক্রোটন, সাইক্রোটন এসবের নাম শুনেছো, যেখানে হচ্ছে ইলেকট্রনকে বা পজিট্রন প্রোটনকে বা বিভিন্ন ধরনের আয়নকে অ্যাক্সেলারেট করা হয়। দুটো হচ্ছে, একটা পজিটিভ দেয়া হলো, একটা নেগেটিভ দেয়া হলো, এটা ইলেকট্রন তাহলে থাকবে, এটা অ্যাক্সেলারেট হবে। এই ক্ষেত্রে সেটা কি ইলেকট্রনের যে কাইনেটিক এনার্জি, এই ইলেকট্রনের কাইনেটিক এনার্জিটা কি কোয়ান্টাম হবে না ক্লাসিক্যাল হবে? অবভিয়াসলি এই ইলেকট্রনের কাইনেটিক এনার্জি এখানে ক্লাসিক্যালের মতো কন্টিনিউয়াস হবে, কারণ এই রেঞ্জে এই যতটা রেঞ্জ, এই রেঞ্জে হচ্ছে এ যতটা কাইনেটিক এনার্জি গেইন করবে, সেই রেঞ্জের জন্য, এই যে কনফাইন্ড রেঞ্জ, এই রেঞ্জের জন্য তার ভ্যালুগুলো এতটাই ছোট হবে যেটা আমরা চোখে দেখতে পাবো না বা আমরা কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করতে পারবো না। তাই ভেতরে যে স্টেপ যেটা থাকবে, সেই স্টেপগুলো আমরা ধরতে পারবো না। দ্যাট উইল বি লিনিয়ার, অর লিনিয়ার বলবো না, অর কন্টিনিউয়াস, ঠিক আছে। একটা লিনিয়ার হবে আর একটা হচ্ছে স্কোয়ার হবে, এটা ভেলোসিটি ভি স্কোয়ার, আর একটা হচ্ছে তোমার এনার্জি ভি স্কোয়ারের সাথে, আর একটা হচ্ছে ভি এর সাথে, ঠিক আছে। ওকে, রিলেশন, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি, আর এটা হচ্ছে তোমার ভি হচ্ছে ফোর্স, ঠিক আছে, এই দুটো ভি এর সাথে। যাই হোক, তো তাহলে হচ্ছে একটা ইলেকট্রনেরই, দেখো ইলেকট্রনেরই যে প্রপার্টি, একটা প্রপার্টি হচ্ছে কাইনেটিক এনার্জি, কখন সেটা ক্লাসিক্যাল মতো শো করে প্রপার্টি, কখন কোয়ান্টাম মেকানিক্যাল প্রপার্টি শো করে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। জাস্ট একটা আমি এক্সাম্পল দিলাম। ইলেকট্রনের আরো প্রপার্টি আছে, যেমন ধরো স্পিন, মাস, আরো অনেক, ঠিক আছে, সেগুলো কখন কিরকম ভাবে শো করবে, এই কোশ্চেনগুলো করেছিলাম। এখন পর্যন্ত আজকে যে টপিকটা এখন আলোচনা করলাম, এখান পর্যন্ত কার কি কোশ্চেন আছে বলো? স্যার বলছি স্যার, এইখানে যেটা বললেন না লাস্টে, এটা এই একটা ইলেকট্রন যখন স্যার এমিট করছে একটা লিনিয়ার অসিলেটর দিয়ে, এখানে স্যার ক্লাসিক্যালটা দেখালেন, তাহলে কোয়ান্টামটা কোনখানে হচ্ছে এখানে, ওটা একটু বুঝতে পারছি। লিনিয়ার অসিলেটর দিয়ে যদি আমি করি বা এই যে বড় রেঞ্জে যদি করি, সেটা অবভিয়াসলি কোয়ান্টাম প্রপার্টি সমস্ত জায়গাতে, আমাদের ক্লাসিক্যাল ওয়ার্ল্ডে কোয়ান্টাম প্রপার্টি বা কোয়ান্টাম মেকানিক্স ভ্যালিড, ঠিক আছে। কিন্তু তার জন্য যে স্টেপ, সেই স্টেপগুলো কোয়ান্টাম, আমরা কি বলেছি এতক্ষণ ধরে, কোয়ান্টাম কি বলেছি, যে তার হচ্ছে ভ্যালুগুলো কোয়ান্টাইজড হয়ে বাড়বে, তাই না? তো সমস্ত কন্টিনিউয়াস হবে না, কিন্তু এই রেঞ্জে
আমরা যখন সেটা 1 সেন্টিমিটার বা 1 মিলিমিটার বা 1 মাইক্রোমিটার রেঞ্জও তাকে যদি অ্যাক্সেলারেট করি, এতটা ছোট রেঞ্জে 1 মাইক্রোমিটার রেঞ্জেও তাকে যদি অ্যাক্সেলারেট করি, যদিও করি না সেটা 1 মিলিমিটার 1 সেন্টিমিটার ইভেন লার্জার, সেখানে এই যে স্টেপটা, সেই স্টেপটা এতটাই ছোট ছোট, এতটাই জুম করে সেটা আমরা দেখতে পাবো না, যেটা এখন ধরে আলোচনা করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত। এখনো বুঝতে পারছো না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। না স্যার, এবার ওটা দেখতে হবে। ও, তাহলে তোমরা এইটা যদি না বুঝতে পারো তাহলে আগের থেকে প্রথম থেকে কিছুই বুঝতে পারোনি। পরপর এক একজন কে কি বুঝতে পারোনি তার এক একজন বলো, আমি আগে শুনে নিই তোমাদের কি বোঝার মধ্যে অসুবিধা আছে। তোমরা এই যে আমি পড়ালাম লাস্টেরটা ছাড়ো, প্রথম থেকে শেষ অবধি কে বুঝতে পারোনি বা কে কি বুঝেছো বলো। আমি আরেকবার একটা কোশ্চেন জিজ্ঞেস করছি তাহলে। স্যার? হ্যাঁ বলো। স্যার বলছি, যখন হচ্ছে পার্টিকেলটা 10 মাইক্রোমিটার থেকে 100 মাইক্রোমিটারের মধ্যে রাখা হচ্ছে, স্যার তখন তার হচ্ছে যে যেটা এইচ স্কোয়ার বাই এম এল স্কোয়ারের ভ্যালুটা যেটা বেরাচ্ছে, ওটা মানে ভিজিবল হচ্ছে বা ভিজিবলের কাছাকাছি হচ্ছে, ওটা বুঝতে পারলাম না ঠিকঠাক করে। আরেকবার বলো, বলো বলো শতদ্র বলো। হ্যাঁ রিম্পা, তোমার কোশ্চেনটা একবার শুনে নিই। তুমি 100 থেকে যখন 10-এর রেঞ্জে নিয়ে যাচ্ছ তখন? হ্যাঁ স্যার, 10 মাইক্রোমিটার থেকে আমি যখন স্যার 100 মাইক্রোমিটারে যখন নিয়ে যাচ্ছি একটা পার্টিকেলকে, তখন স্যার তার যে ভ্যালুটা বেরাচ্ছে 10⁻⁶ ইলেকট্রন ভোল্ট। হুম। স্যার আমরা তো ক্লাসিক্যালের ক্ষেত্রে স্যার রেঞ্জটা 10⁻³ থেকে 10⁻⁶ পর্যন্ত পাই। বাদ বাকি স্যার আমরা কোয়ান্টাম মেকানিক্যালি ভিজিবল করতে পারি তো স্যার? কোয়ান্টাম মেকানিক্যাল ভিজিবল করতে পারি? মানে ক্লাসিক্যাল এইটুকু রেঞ্জের মধ্যে আমরা ক্লাসিক্যাল ভিজিবল করতে পারি। বাদ বাকি তারপরে যখন রেঞ্জটা আমার বেড়ে বেড়ে যাবে, মানে নেগেটিভের দিকে যাবে, তখন তো আমরা স্যার ভিজিবল করতে পারি না। হ্যাঁ স্যার বলো। তখনই তাকে একটা তখনই তাকে ক্লাসিক্যাল ভাবি না। উফ, আরে বাবা, ধরো তুমি হচ্ছে একটা এক্সাম্পল দিই, তুমি হচ্ছে একটা তুমি কখনো পাহাড়ে গেছো? হ্যাঁ স্যার। পাহাড়ে গেছো একদম দার্জিলিং বা কাশ্মীর বা আরো উপরে, ধরো একদম তুমি হচ্ছে ওপর থেকে ধরো একটা ছবি দেখো, দাঁড়া 1 মিনিট, তোমাকে একটা জিনিস হচ্ছে তোমাদের একটা অন্য এক্সাম্পল দিই। এইটা এখন পুরো গল্প বলার পর এখন তোমরা এই কথাটা বলছো, যাই হোক আমি বলছি আরো অন্য হয় বলি। তোমরা ধরো তোমাদের হচ্ছে কি, তোমাদের ধর এই যে একটা রাস্তা, ঠিক আছে, তার উপর ভর, তার ঘরের মধ্যে ছোট জানলা, তার মধ্যে তুমি, এরকম তোমাদের হচ্ছে প্রচুর প্রচুর গ্রাম আছে, তাই তো? এই গ্রামটাকে যদি তুমি হচ্ছে জাস্ট উপরে হেলিকপ্টার থেকে দেখো, তখন কি দেখবে? তোমাকে ছোট ছোট, তোমাকে তারপর তুমি আরো ছোট হয়ে যাবে। হেলিকপ্টার থেকে তুমি যদি আরো ওপরে ওঠো, ধরো তুমি হচ্ছে অনেকটা দূরে ওপরে, পৃথিবীর ওপরে উঠে গেলে, তখন হচ্ছে কি রাস্তাটার লাইন দেখবে, আর ঘরগুলোকে পুরো একটা হচ্ছে একটা ধূসর কিছু দেখবে, তারপর বনাঞ্চলটাকে শুধু সবুজ সবুজ দেখবে। তখন কি আর গাছগুলোকে আলাদা করে আইডেন্টিফাই করতে পারবে? পারবে না। তুমি যদি আরো দূরে চলে যাও, তখন ধর স্যাটেলাইট থেকে, তখন কি দেখবে? তখন দেখবে যে এটা হচ্ছে একটা সবুজ প্যাচ, এটা একটা হচ্ছে হলুদ প্যাচ। যেরকম তুমি স্যাটেলাইটের বিভিন্ন অ্যাঙ্গেল দূর থেকে বিভিন্ন জুম করে দেখবে, তাহলে বুঝতে পারবে। তুমি যদি আরো দূরে চলে যাও, তখন কি দেখবে? পৃথিবীটাকে একটা হচ্ছে, যেহেতু বাকিটা হচ্ছে ম্যাক্সিমাম নীল, ঠিক আছে, স্যাটেলাইটের দূর থেকে তুমি কি দেখবে? এটা হচ্ছে সমুদ্র, এটাকে হচ্ছে স্থলপথ। তুমি যদি আরো দূরে চলে যাও, স্যাটেলাইট থেকে তুমি ধরো চাঁদে চলে যাও বা আরো দূরে চলে যাও, তখন কি দেখবে? পুরোটাকে একটা নীল গ্রহ দেখতে পাবে। কি দেখতে পাবে? বাংলা পড়তে পারো? নীল গ্রহ, ঠিক আছে, ব্লু প্ল্যানেট। তুমি যদি আরো দূরে চলে যাও, তখন কি দেখবে? এই পুরো জিনিসটাকে তখন নীল কালার, একটা বিন্দু আকারে দেখবে। আরো দূরে চলে যাও, তারপর আর কিছু দেখতে পাবে না। এক্স্যাক্টলি সেরকমই তুমি হচ্ছে যখন কোনো সিস্টেমের তার যখন হচ্ছে কাইনেটিক এনার্জিটা মেজারমেন্ট করছো, সেই কাইনেটিক এনার্জিটা যদি তুমি যদি মেজারমেন্ট করতে পারো খুব আরো প্রিসাইজলি, যদি আমরা আরো প্রিসাইজলি মেজারমেন্ট করতে পারতাম, যদি পারতাম, তাহলে ক্লাসিক্যাল সিস্টেমেও হচ্ছে তার এনার্জি গুলো সবই ডিসক্রিট মেজারমেন্ট করতে পারতাম, কিন্তু আমরা সেগুলো পারি না, ওই রেঞ্জে পারি না। যখন সেটা হচ্ছে সিস্টেমটা আরো মাস ছোট হতে থাকে, আরো তার হচ্ছে সিস্টেমের হচ্ছে কতটুকু ডাইমেনশন ছোট হতে থাকে সিস্টেমটা করে, তখন ধীরে ধীরে এই ডিসক্রিটনেসটা আরো বাড়তে থাকে। বোঝাতে পারলাম?
যখন এই ডিসক্রিটনেসটা প্রথমে হচ্ছে ধরো একদম হচ্ছে কি মাইনাস ছোট 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 ছোট, আমি এখানে ছোট, এটা ধরো মাইক্রোমিটার রেঞ্জে, তারপরেটা হচ্ছে একটু বড়, ঠিক আছে, যেটা মেজারমেন্ট করতে পারছো, তারপর আরেকটু বড় ডিসক্রিট, তারপরে আরেকটু বড়। বোঝাতে পারলাম? যত তুমি হচ্ছে মাস ছোট করবে, যত তুমি হচ্ছে এম এ ছোট করবে, ঠিক আছে, তত তোমার হচ্ছে এই ডিসক্রিটনেসটা বাড়তে থাকবে। যত এটা বাড়বে, এম বা এ দুটো জিনিস বাড়বে, তখন এই ডিসক্রিটনেসটা এতটাই ছোট হতে থাকবে, সেটা আমাদের মেজারেবলের মধ্যে নয়। তাই ক্লাসিক্যালি আমরা সে যেহেতু মেজারেবল নয়, তাই আমরা সেটাকে খালি চোখে কন্টিনিউয়াস দেখি। খালি চোখে কেন, আমাদের যে মেজারমেন্ট ইউনিট আছে, আমরা যত রকম ভাবে তাকে মেজার করতে পারি, সব রকম ভাবে একটা রেঞ্জের পর সেটাকে কন্টিনিউয়াস দেখি বা টেন্স টু কন্টিনিউয়াস দেখি। এটা বুঝতে কারো এখনো বুঝতে অসুবিধা হয়েছে রিম্পা? ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। না না, জোর করে নয়, বোঝার নয়। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আমরা কখন কোন রেঞ্জে গিয়ে এই যে ডিসক্রিটনেসটা হচ্ছে একটা মানে দেখতে পাবো কি পাবো না, ঠিক আছে। আমি ধরো মানে আমি দুটো এক্সাম্পল আলাদা, ঠিক আছে। একটা হচ্ছে দূর থেকে কাছে আসছি, আর এখানে হচ্ছে আমি সিস্টেমটাকে ছোট করছি, ঠিক আছে। একটা সিস্টেমটাকে ছোট করছি, তাহলে হচ্ছে তার যে আমরা যে ইনস্ট্রুমেন্টে মেজারমেন্ট করছি, খুবই কস্টলি মেজার, মানে সব থেকে হাই এন্ড, যেটা সব থেকে সফিসিয়েন্ট ইনস্ট্রুমেন্ট যেটা বানিয়েছি, সেটা দিয়ে যদি মেজার করি, ঠিক আছে, বা অন্য কোনো পদ্ধতি যদি মেজারমেন্ট করি, তাহলেও হচ্ছে সেই রেঞ্জটা আমরা মেজার করতে পারবো কি পারবো না, সেটার উপর ডিপেন্ড করছে যে আমাদের ওটা কিরকম দেখতে লাগবে। আমরা যখন একটা এক্সপেরিমেন্টাল ডেটা নিই, যখন গ্রাফ করি, আমরা কি দেখি, আমরা যখন একটা কাউকে এফ দিলাম, এফ এর ভ্যালু একটা দিলাম, সেটার করসপন্ডিং হচ্ছে প্লাস এম এ, এটা কতটা বাড়লো অ্যাক্সেলারেশন, সেটার উপর ডিপেন্ড করে। যদি ধরো এফ আমি একটা ভ্যালুটা বাড়ালাম 1, তারপরে ভ্যালু বাড়ালাম হচ্ছে 2, 2 কেন বলবো, 1-এর পর ধরো এফ এর ভ্যালু বাড়লাম 0.0001, এটার জন্য যে এম এ যেটা চেঞ্জ হবে, সেটা ধরো 0.000001, এখানে যদি চেঞ্জ হয়, সেটা মেজার বি করতে পারবো না। তখন মনে হবে তার পরেরটা হচ্ছে কি এতটাই স্পিডেও চেঞ্জ হবে, তখন মনে হবে সেটা এটার সাথে কন্টিনিউয়াসলি বাড়ছে। বেসিক্যালি এটাই ক্লাসিক্যালি হচ্ছে আমরা ভাবি যে হচ্ছে তাকে যতটা আমরা ফোর্স দিই, তাকে যতটা এনার্জি দিই, তার হচ্ছে জিনিসটা হচ্ছে ফোর্স এনার্জি, ফোর্স অ্যাসেলারেশন, সেগুলো হচ্ছে কন্টিনিউয়াস চেঞ্জ হয়। কোয়ান্টাম মেকানিক্সে সেগুলো হচ্ছে তার এক একটা ভ্যালু হচ্ছে ডিসক্রিট। সে ওই প্রত্যেক, আমি যদি ধরো এখানে এফ বাড়াই, এদিকে ধরো ফোর্স বাড়াচ্ছি বা একটা বাড়াচ্ছি, এতটা পর্যন্ত কনস্ট্যান্ট, হঠাৎ করে তারপর ভ্যালুটা নেবে, তারপর আবার কনস্ট্যান্ট, আবার হঠাৎ করে ভ্যালুটা নেবে। এই যে ডিসক্রিটনেস, এই ডিসক্রিটনেসটা হচ্ছে তোমার ক্লাসিক্যাল ওয়ার্ল্ডেও ভ্যালিড থাকে, কিন্তু সেটা এতটা ছোট এরিয়াতে হয়, এত ছোট ছোট হয়, আস্তে আস্তে এত ছোট ছোট হয়, যখন সেটা আমরা আর মেজার করতে পারি না। এই যে এই ছোট 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 সিঁড়ির মধ্যে ধাপটা চেঞ্জ হচ্ছে, এই ধাপগুলোর মেজার করতে পারি না। তখন আমাকে মনে হয় কি যে এফ এর সাথে এ কন্টিনিউয়াস, এই সমস্ত ভ্যালু, এটা হচ্ছে এ, বা আমি যদি কাইনেটিক এনার্জি নিই, তখন মনে হয় যে কাইনেটিক এনার্জি সমস্ত ভ্যালুইও নিচ্ছে, যে কোনো ভ্যালু ইজ পসিবল। কিন্তু যখন সেটা খুব ছোট ওয়ার্ল্ডে যাই, খুব ছোট বলতে কতটা ছোট আমি এক্সাম্পল দিয়ে দেখে দিয়েছি, ঠিক আছে, যে এতটা ছোট হলে সেটা ইলেকট্রন হোক, প্রোটন হোক, যাই হোক, তার মাস এবং হচ্ছে এই রেঞ্জটা যখন হচ্ছে কম্পারেবল স্কোয়ার হচ্ছে এইচ কাট স্কোয়ার, এই কম্পারেবল রেঞ্জের কাছাকাছি হবে, বা তার 1000 টাইমস যদি কমও হয়, তখনও যদি হচ্ছে এই যে ছোট ছোট এই ধাপগুলো হচ্ছে আস্তে আস্তে প্রমিনেন্ট হয়ে উঠবে। তার মানে স্যার n ইকুয়ালস টু 1 বসিয়ে একটা এনার্জি আইগেন ভ্যালু পাবো, আর n ইকুয়ালস টু 2 বসিয়ে একটা এনার্জি আইগেন ভ্যালু পাবো। হ্যাঁ, দুটো এনার্জি আইগেন ভ্যালুর মধ্যে যে ফারাকটা হবে, সেটা ক্লাসিক্যাল ওয়ার্ল্ডে খুব কম হবে। এক্স্যাক্টলি, এতটাই কম হয়, সেটা হচ্ছে আমরা সে ফারাকটা বুঝতে পারি না, মেজার করতে পারি না। আর এটা কোয়ান্টাম হলে, মানে এনটা খুব ছোট হলে, এলটা খুব ছোট হলে, ওই যে ফারাকটা n ইকুয়ালস টু 1 বসিয়ে যেটা পাবো, n ইকুয়ালস টু 2 বসিয়ে যেটা পাবো, তার মধ্যে ফারাকটা মানে মেজার করার মধ্যে পাওয়া যাবে, মেজার করার মধ্যে পাওয়া যাবে। তখন মনে হবে যে ওই আমরা ধীরে ধীরে হচ্ছে কোথায় গেল আমার স্ক্রিনটা, কোথায় গেল, হ্যাঁ, তখন মনে হবে যে আমার হচ্ছে আমি আস্তে আস্তে এনার্জি ধরো কোনো একটা জিনিস বাড়াচ্ছি, ও বাড়ার সাথে এদিকে বাড়ার কথা ছিল, কিন্তু ওই ভ্যালুটা নিচ্ছে না। এটা হচ্ছে n ইকুয়াল টু 1, তারপরটা হচ্ছে n ইকুয়াল টু ধরো 2, ঠিক আছে, এটা 1, এটা হচ্ছে 2, ঠিক আছে, এটা n ইকুয়াল টু 1, এটা n ইকুয়াল টু 2, একটা ভ্যালু নিচ্ছে আর একটা ভ্যালু নেবে, এটা হচ্ছে 0, এটা একটা ভ্যালু, এটা একটা ভ্যালু, ঠিক আছে, তারপর আবার এই ভ্যালুটা নেবে না, তারপরে ভ্যালুটা আবার এখানে n ইকুয়াল টু 3, 4, এরকমও পরপর ভ্যালুগুলো নেবে। কোয়ান্টাম ওয়ার্ল্ডে মনে হবে যে এই যে ভ্যালুগুলো ডিসক্রিট,
এই জন্যই কথাটা হচ্ছে কোয়ান্টাম, ঠিক আছে। ফার্স্ট কোয়ান্টাম কথাটা এসেছেই, যেটা হচ্ছে ডিসক্রিট, ঠিক আছে। ডিসক্রিট, আলাদা 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 ভ্যালু, ঠিক আছে। ও সমস্ত ভ্যালু কন্টিনিউয়াস নিতে পারে না। প্রথম কথাটা এসেছে, সেটা হচ্ছে ফোনন, ইলেকট্রন, ফোটন সমস্ত কিছুই এগুলোর জন্য ট্রু ছিল। এখান আবার এরপরেও বলো রিম্পা, তোমার কি অসুবিধা, এখন অবধি বুঝতে অসুবিধা হয়েছে? স্যার বুঝতে পেরে গেছি। আচ্ছা, নেক্সট শতদ্রু বলো, তোমার কি কোশ্চেন ছিল? তোমরা যদি কেউ আজকে প্রশ্ন না করো, যদি আজকে প্রশ্ন করো তাহলে কিন্তু তুমি একদিনের জন্য বোকা হবে। যদি আজকে প্রশ্ন না করো তাহলে তুমি সারা জীবনের জন্য বোকা থেকে যাবে। এটা আমার জন্য সত্যি। তাই আমাদের সবাইকার সামনে যদি আমরা লজ্জা পাই যে আমি এটা প্রশ্নটা করলে হয়তো আজকে আমাকে লোকে বোকা ভাববে, ঠিক আছে, যদি প্রশ্নটা করো তোমাকে হয়তো মনে মনে এরকম হতে পারে, ঠিক আছে। এটা কার উক্তি? এটা কোনো ফেমাস দার্শনিকের উক্তি, সার্চ করে দেখবে, আমার উক্তি নয়। তো কারো কোন লজ্জা নেই? হ্যাঁ, ক্লাসিক্যালের দিকে আমি হ্যাঁ না, কোয়ান্টামেই মেজারমেন্টটা করতে পারবো, ক্লাসিক্যালে মেজারমেন্টটা করলে সেটা খুব ছোট হবে, সেটা ছোট। কোয়ান্টামেই মেজারটা করতে পারবো। বেসিক্যালি বক্তব্য হচ্ছে শতদ্রু, ক্লাসিক্যাল কোয়ান্টাম আলাদা নয়। তুমি শতদ্রু, তোমাকে যদি আমি কাছ থেকে দেখি তোমার হাত পা চোখগুলো দেখতে পাচ্ছি, আমি যদি আমাকে তোমাকে এভারেজ থেকে দেখি তোমাকে দেখবে একটা ছোট একটা বিন্দু, কিন্তু শতদ্রু তুমি শতদ্রুই থাকবে, ঠিক আছে। তাই কোথা থেকে দেখছি, কতটা রেঞ্জে দেখছি, সেটা ডিপেন্ড করছে ক্লাসিক্যালি না কোয়ান্টাম, যদিও দুটো আলাদা ঘটনা, ঠিক আছে। যদি তোমার কথা বুঝতে পারছো তো, ক্লাসিক্যাল এবং কোয়ান্টাম বোথ, মানে ক্লাসিক্যালের হচ্ছে একটা লিমিট আছে যে আমরা কোন চোখে দেখছি, ঠিক আছে, সেই চোখটা বা কিভাবে ডিল করছি তার উপর ডিপেন্ড করছে আমরা ক্লাসিক্যাল। এতদিন পর্যন্ত আমরা হচ্ছে বড় বড় জিনিস নিয়ে ডিল করেছিলাম, তাই বড় বড় জিনিসের যে জেনারেল ল যেগুলো ফিজিক্সে শিখেছিলাম, ঠিক আছে, সেইগুলো ভ্যালিড নয় ছোট ওয়ার্ল্ডের ক্ষেত্রে। তাহলে ছোট ওয়ার্ল্ডের জন্য আমরা যে নতুন ল যেটা বার করলাম, সেটা কি বড় ওয়ার্ল্ডের জন্য ভ্যালিড নয়? না, সেটাও ভ্যালিড, ঠিক আছে। সেই ভ্যালিডিটিটা হচ্ছে খাতায় কলমে যখন সেটা আমি এক্সপ্লেন করতে যাচ্ছি, সেম এক্স্যাক্টলি সেই একই রেজাল্টই দেবে, কিন্তু সেই রেজাল্টের যে ডিফারেন্স যেটা ওই যে বললাম সেটা আমরা মেজার করতে পারি না, তাই আমাদের চোখে মনে হয় এটা, ঠিক আছে। মানে স্যার কোয়ান্টামের থিওরিটাকে মানে জেনারেল থিওরি বলা যাবে আর কি, সেটা এক্স্যাক্টলি, মোর জেনারেল। ভ্যালিড। কোয়ান্টাম ইজ মোর জেনারেল দ্যান ক্লাসিক্যাল, ইয়েস। যে আমরা কখনোই জেনারেল বলবো না বাবা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রোটন বা এই ধরনের পর্যন্ত আমরা সেটাকে মেজারমেন্ট করতে পারি। আরো টিনি ওয়ার্ল্ডে গিয়ে কোয়ান্টাম ইজ নট ভ্যালিড প্রপারলি। আমরা নিউক্লিয়ারের ক্ষেত্রে কিন্তু প্রপারলি হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স ইউজ করে তার রেজাল্ট কিন্তু ডেসক্রাইব করতে পারিনি, কমপ্লিটলি পারিনি। তাই আরো ছোট ওয়ার্ল্ডে গিয়ে কিন্তু আমাদের কোয়ান্টাম মানে কি, যেটা হচ্ছে জেনারেল, যেটা আমাদের হচ্ছে সোয়ারডাইঙ্গার ইকুয়েশন, মানে কোয়ান্টাম থিওরি, এখনকার যে কোয়ান্টাম থিওরি, মডার্ন থিওরি যেটা বলতে যেটা বুঝি, সেটা কিন্তু আরো ছোট জায়গাতে গিয়ে কিন্তু ভ্যালিড নয় প্রপারলি। ওকে, প্রত্যেকের এটা লিমিটেশন থাকে। আরো ছোট ওয়ার্ল্ডে যদি আবার কোনো থিওরি বেরায় তাহলে সেটা কোয়ান্টামেও ভ্যালিড হবে, ক্লাসিক্যালেও ভ্যালিড হবে। শুড বি, দ্যাট শুড বি। যেটা যদি প্রপার জেনারেলাইজ থিওরি হয়, ঠিক আছে। অনেক সময় কি হয়, আমাদের নিউক্লিয়ারে যে সেমি ইম্পেরিক্যাল ফর্মুলা যেগুলো আছে বা যেগুলো, এগুলো হচ্ছে জাস্ট একটা স্পেসিফিক ফর্মুলাস, ঠিক আছে, সেগুলো জেনারেল ফর্মুলা নয়। কোয়ান্টাম বা এগুলোর মতো জেনারেল ফর্মুলা নয়। কোয়ান্টাম একটা এমন একটা ফর্মুলা যে তার রেঞ্জে ভ্যালিড, তার বড়র জন্যও ভ্যালিড, তার সমস্ত জন্যও ভ্যালিড, ঠিক আছে। ইট ইজ মোর জেনারেল, একটা লিমিট থেকে তার পরবর্তী লিমিট পর্যন্ত। ওকে, সেরকম জেনারেল ফর্মুলা এখনো পর্যন্ত আমাদের হচ্ছে আরো টিনি ওয়ার্ল্ডের জন্য এখনো পর্যন্ত পাইনি। স্যার বলছিলাম, হ্যালো, বলছিলাম এগুলো যে ফোটন ফোনন এই সমস্ত পদার্থের ক্ষেত্রে কোয়ান্টাম মেকানিক্সটা অ্যাপ্লাই হলো, যদি এগুলো থেকেও তো কোয়ার্ক তার আরো ছোট স্যার।
এগুলো সেগুলোই তো বলছিলাম বাবা এতক্ষণ ধরে। না, সেগুলোকে তো তাহলে অন্য মেকানিক্স লাগাতে হবে, কোয়ান্টাম যদি ভ্যালিড না করে তাহলে। হ্যাঁ দেখো, তোমরা আরো পড়াশোনা করো ভালো করে, আরো তোমরাই নেক্সট জেনারেশন করতে নিশ্চয়ই পারবে, ঠিক আছে? এখনো পর্যন্ত প্রপারলি কোনো জেনারেলাইজ ফর্মুলা নেই, সেগুলো স্পেসিফিক কিছু ফর্মুলা আছে যেগুলো দিয়ে তাকে